হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে কাজ শক্তি ক্ষমতা। এটা হচ্ছে এইচএসসি ফিজিক্সের প্রথম পত্রের পঞ্চম অধ্যায়। আমরা কাজ ক্ষমতা শক্তি নামে নবম দশম শ্রেণীতেও একটা চ্যাপ্টার পড়ছি। এখানে মেইনলি সেই চ্যাপ্টারের বেশিরভাগ জিনিসই আলোচনা করা হবে, সাথে একটু আপার কনসেপ্টগুলো আলোচনা করবো, কিন্তু ম্যাক্সিমাম জিনিসই 9-10-এর সাথে সাদৃশ্য থাকবে। তো এখন প্রথম প্রশ্ন আসে যে এই চ্যাপ্টারটা পড়তে অন্য কোন কোন চ্যাপ্টারের বেসিক লাগবে। আমাদের যদি ভেক্টরের বেসিক থাকে, আমরা যদি ভেক্টর পড়ছি, ভেক্টর ভেক্টর পড়ার পর আর কোনোটারই বেসিক লাগবে না। ভেক্টর পড়ার পর এইচএসসি এর ফিজিক্সের জন্য আর অন্যান্য যে কোনো চ্যাপ্টার পড়ার জন্য অন্যান্য চ্যাপ্টার না জানলেও হবে, কিন্তু ভেক্টর জানা থাকতে হবে। তাহলে এখন আসলে আমরা শুরু করি। এই কাজ ক্ষমতা শক্তি পড়তে, যেহেতু বল দ্বারা কাজ হয়, তাহলে আমাদের সর্বপ্রথম বল নিয়ে পড়াশোনা করতে হবে। বল বা ফোর্স, বল হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ধ্রুব বল আর একটা হচ্ছে পরিবর্তনশীল বল। ধ্রুব বল বা কনস্ট্যান্ট ফোর্স, আর একটা হলো পরিবর্তনশীল বল, পরিবর্তনশীল বল। তো এখন ধ্রুব বল জিনিসটাকে, ধ্রুব বল হচ্ছে একটা বস্তু আছে, এই বস্তুর উপর আমি হচ্ছে এফ পরিমাণ বল প্রয়োগ করছি। এফ পরিমাণ বল প্রয়োগ করার ফলে এই বস্তুটা যতক্ষণ ধরে স্মরণ হইল, বা যতক্ষণ পর্যন্ত গেল, বা যত সময় পর্যন্ত যাক বা যত দূরে যায়, এই পুরো পথ জুড়ে তার এই বলের মানের কোনো পরিবর্তন নাই। এই বলটা একটা ফিক্সড মান যদি থাকে, তাহলে তাকে বলা হয় ধ্রুব বল। তো উদাহরণ হিসেবে ধরো, এই যে এফ ইকুয়াল টু ধরলাম 2 নিউটন, আর এই বলটা 2 নিউটন দেওয়ার ফলে এই বস্তুটা এইখানে এসে পৌঁছেছে। এইটুকু হয়েছে বস্তুটার হচ্ছে স্মরণ, এস স্মরণ হয়েছে। এর মানে সময় টি ইকুয়াল টু যখন 1 সেকেন্ড, তখনও এই বস্তুটার উপর 2 নিউটন বল প্রয়োগ হচ্ছে। টি ইকুয়াল টু যখন 2 সেকেন্ড, তখনও এই বস্তুর উপর 2 নিউটনই বল প্রয়োগ হচ্ছে। টি ইকুয়াল টু 3 সেকেন্ড, তখনও এই বস্তুর উপরে এই 2 নিউটনই বল প্রয়োগ হচ্ছে। তার মানে এই যে স্মরণ হওয়ার শুরু থেকে, মানে বস্তুটা যেখান থেকে যাওয়া শুরু করছে, এইখানে আমি যখন বল প্রয়োগ করতেছি, এই বিন্দু থেকে পুরা স্মরণ পথে যতটুকু গেছে তার উপর যে প্রযুক্ত বলটা, সেটার মান 2 নিউটনই হবে। এখন যদি এরকম হয় যে পুরা পথটা এই বস্তুটার উপর যে বল প্রয়োগ করা হয়েছে, এটা যদি 2 নিউটন না হয়, মানে এই যে এই বলটা যদি তুমি দেখো এখানে, এই ধ্রুব বলের ক্ষেত্রে কি হয়েছে, বলটা কিন্তু স্মরণ বা সময় কোনো কিছুরই আপেক্ষক না, মানে কোনোটার উপরেই নির্ভর করতেছে না। এখন যদি এমন হয় যে এই বলটা তোমার স্মরণ এবং সময়ের আপেক্ষক হচ্ছে বা নির্ভর করতেছে, তাইলে কেমন হবে? আসো তাইলে দেখি কেমন হয়। ধরো এখানে একটা বস্তু আছে, বস্তুটার উপর হচ্ছে একটা বল প্রয়োগ করা হচ্ছে। এইদিকে বল প্রয়োগ করা হচ্ছে এফ ইকুয়াল টু 2 টি নিউটন, অথবা এফ ইকুয়াল টু 2 এস নিউটন। তার মানে দেখো, এইবার কিন্তু এই বলটা ধ্রুব নয়, সময়ের সাথে সাথে অথবা স্মরণের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। দেখো আমি যদি এই বস্তুটার উপরে 10 সেকেন্ড ধরে বল প্রয়োগ করি, 10 সেকেন্ড ধরে বল প্রয়োগ করি, তাইলে দেখো যখন 1 সেকেন্ড, সময়ের মান 1 সেকেন্ড, তখন বলের মান কত? 2 অক্ষে 2, 2 2 নিউটন। যখন সময়ের মান 2 সেকেন্ড, তখন বলের মান 4 নিউটন। যখন সময়ের মান 5 সেকেন্ড, তখন বলের মান 10 নিউটন। সেম ভাবে এ দেখো, যদি এই রাশিটা মেনে চলে বলটা, তাহলে যদি যখন স্মরণের মান 1, তখন এই বলটা হবে 1 নিউটন। স্মরণের মান যখন 5, তখন বলটা হবে 10 নিউটন। স্মরণের মান যখন 10, বলটা হবে 20 নিউটন। তাইলে এক্ষেত্রে কি হয়েছে, সময়ের উপর নির্ভর করে এই বলটা পরিবর্তন হচ্ছে। তার মানে বলটা হচ্ছে সময়ের অপেক্ষক। অথবা এই সেকেন্ডটাতে যদি বলি, তাইলে এখানে কিন্তু স্মরণের উপর নির্ভর করে বলটা পরিবর্তন হচ্ছে। তার মানে বলটা হচ্ছে এই স্মরণের অপেক্ষক, মানে স্মরণের উপর নির্ভরশীল। তাহলে আমরা কয় ধরনের বলের আইডিয়া পেলাম? আমরা হচ্ছে দুই ধরনের বলের আইডিয়া পাইলাম, একটা হচ্ছে ধ্রুব বল আর একটা পরিবর্তনশীল বল। তাহলে এখন আমরা যদি সংজ্ঞাটা লিখতে চাই, সংজ্ঞাটা এরকম হবে যে ধ্রুব বলের সংজ্ঞাটা হবে, ধ্রুব বলের ক্ষেত্রে বল সময় বা স্মরণের উপর নির্ভর করে না, সময় বা স্মরণের ওপর নির্ভর করে না। আর পরিবর্তনশীল বলের ক্ষেত্রে বল সময় বা স্মরণের উপর নির্ভর করে। তাইলে এখন ধ্রুব বল আর পরিবর্তনশীল দুইটা বল সম্পর্কে তো আইডিয়া পাইলাম। তাইলে এখন ভাই উদাহরণ দেন। তাইলে এখন ধ্রুব বল সম্পর্কে উদাহরণ, এটা তো খুব ইজি এক্সাম্পল। ধরো একটা বস্তুকে তুমি 2 নিউটন বল দ্বারা টেনে টেনে নিয়ে যাচ্ছ। এই জিনিসটা মানে যতটুকু নিয়ে যাচ্ছ, যত পথে যেই পথে নিয়ে যাচ্ছ, পুরো পথটা 2 নিউটন বলে টানলো। এটা হচ্ছে তোমার ধ্রুব বলের উদাহরণ। আর পরিবর্তনশীল বলের উদাহরণ কি? পরিবর্তনশীল বলের উদাহরণ, আচ্ছা আমরা পরের পেজে যাই।
তাহলে পরিবর্তনশীল বলের উদাহরণের মধ্যে রয়েছে হচ্ছে মহাকর্ষ বল আর হচ্ছে স্প্রিং বল। মহাকর্ষ বল, স্প্রিং বল। তো মহাকর্ষ বল সম্পর্কে তোমরা 9-10-এ পড়ছো। মহাবিশ্বের যে কোনো বস্তু, যে কোনো দুইটা বস্তু পরস্পরকে যে বলে আকর্ষণ করে সেটা হচ্ছে মহাকর্ষ বল। ধরো এই দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর, আর প্রথম বস্তুর ভর m1 আর এই বস্তুর ভর m2। তাইলে মহাকর্ষ বল F ইকুয়াল টু কি হবে? F ইকুয়াল টু হবে G m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এখন এই m1 বস্তুকে এই জায়গায় রাখলাম, রেখে যদি m2 বস্তুটাকে দূরে সরিয়ে নিয়ে যায়, দূরে সরাই নিয়ে যায়, তাহলে আর এর মান এখানে বাড়বে না। আর আর এর মান বাড়লে এই বলের মান কমবে না। এখান থেকে কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে মহাকর্ষ বল দূরত্ব বা সরণের উপর নির্ভরশীল। আর এর মান বাড়লে মহাকর্ষ বল কি হচ্ছে? কমে যাচ্ছে, কমে যাচ্ছে, তাই না? এখন আসি স্প্রিং বলের ক্ষেত্রে। তাইলে ধরো এখানে একটা স্প্রিং আছে, স্প্রিংটা হচ্ছে শিথিল অবস্থায় আছে, মানে সংকোচন বা প্রসারণ অবস্থায় নাই। এখন সেই স্প্রিংটাকে তুমি নিচে হচ্ছে ধরো টেনে প্রসারিত করলা, টেনে প্রসারিত করলা, টেনে প্রসারিত করলা। সাম্যাবস্থায় থাকার সময় স্প্রিং এর যে প্রসারণ বা সরণ ঘটছে, দেখো এই এই অবস্থায় কিন্তু স্প্রিং এর প্রসারণ বা সরণ কোথাও ঘটে না। তো স্প্রিং এর সরণকে আমরা প্রকাশ করি এক্স দ্বারা, এক্স ইকুয়াল টু জিরো সাম্যাবস্থায়, কারণ এর কোনো সরণ ঘটে নাই তার জন্য জিরো। কিন্তু যখন তুমি স্প্রিংটাকে টানছো, স্প্রিংটাকে টানলে কি হয়েছে দেখো, স্প্রিংটা কিন্তু এক্স পরিমাণ প্রসারিত হয়েছে। এই দেখো এইখান থেকে এই পর্যন্ত এক্স পরিমাণ প্রসারিত হয়েছে না? দেখো এক্স পরিমাণ কিন্তু প্রসারিত হয়েছে। তো এখানে তুমি এফ বল দিয়ে হচ্ছে তুমি স্প্রিংটাকে টানছিলা, তার মানে যে বল দিয়ে স্প্রিংটাকে টানছিলা সেই বলটা হচ্ছে এফ, আর এই বলটা হচ্ছে তোমার, তার জন্য এফ তুমি। তে এবার স্প্রিং কোন দিকে বল দিবে বলো তো? আচ্ছা তুমি যদি এটা ছেড়ে দাও, তাহলে কি তুমি যদি স্প্রিংটাকে টেনে ছেড়ে দাও, স্প্রিং সাম্যাবস্থার দিকে একটা বল দিবে, তাই না? প্রত্যায়নী বল দিবে, স্প্রিং প্রত্যায়নী বল বা রিস্টোরিং একটা ফোর্স দিবে, দিয়ে সে সাম্যাবস্থার দিকে ফেরত যেতে চাইবে। তাহলে স্প্রিং যেই বলটা দিচ্ছে সেই বলটার নাম কি? এফ স্প্রিং। এফ এফ স্প্রিং এই বলটা দিয়ে সে তার সাম্যাবস্থায় ফেরত ফেরত যাইতে চাইবে। প্র্যাকটিক্যাল অবস্থায় তো আমরা তাই দেখি, তাই না? একটা স্প্রিংকে যদি আমরা টানি, টেনে ছেড়ে দিতে চাই, তাহলে সে তার আগের অবস্থায় ফেরত আসে। আর আমি যে বলটা দিচ্ছি সেটা হচ্ছে স্প্রিং যেদিকে চায় তার বিপরীত দিকে দিই। বাস্তব জীবনে কিন্তু একটা স্প্রিংকে আমি যত প্রসারণ করতে চাই তাতে তত বল দিতে হবে। তার মানে একটা স্প্রিংকে বেশি প্রসারণ করতে চাইলে তার তার উপর বেশি বল প্রযুক্ত করতে হবে, অথবা বেশি বল প্রযুক্ত করলে স্প্রিংটার বেশি পরিমাণে প্রসারণ ঘটবে। এরকম কিন্তু হয়, তাই না? তার মানে কি, এই স্প্রিং বল, স্প্রিং এর যে বলটা এটাও কিন্তু সরণের উপর নির্ভর করলো, করলো কিন্তু, তাই না? তাহলে এখানে বল কি ধ্রুব? বল কিন্তু ধ্রুব না। এই কারণে এই স্প্রিংকে 1 সেন্টিমিটার প্রসারণ করতে যে বল দিতে হচ্ছে, 2 সেন্টিমিটার প্রসারণ করতে কিন্তু তার থেকে আরো অধিক পরিমাণ বল দিতে হচ্ছে। 3 সেন্টিমিটার প্রসারণ করতে চাইলে আরো বেশি বল দিতে হবে। তাইলে এখানে এই স্প্রিং বলটা তোমার হচ্ছে সরণের সমানুপাতিক। তাইলে স্থিতিস্থাপক সীমার মধ্যে এই যে বলটা, এই বলটা, স্প্রিং এর বলটা এই সরণের সমানুপাতিক। তো এখন এফ, এই বলটা হচ্ছে, এফ বলটা হচ্ছে তোমার বল, এফ বল আর সরণ একই দিকে কাজ করতেছে না, তার জন্য এফ সমানুপাতিক এক্স। আর যদি এখানে এফ বলটা, এটা যদি স্প্রিং এর ক্ষেত্রে হয়, স্প্রিং এফ স্প্রিং সমানুপাতিক এক্স। আর দেখো সরণ ঘটতেছে এই দিকে, আর এই স্প্রিংটা বল দিচ্ছে এই দিকে, তার একে অপরের বিপরীত না। এর জন্য এই সরণের আগে একটা মাইনাস দেওয়া হয়। পরবর্তী লাইনে আমরা লিখতে পারি এফ এস ইকুয়াল টু মাইনাস কে এক্স। এখানে কে এর পরিচয়টা কি? কে এর পরিচয় হচ্ছে ধ্রুবক। কি ধ্রুবক? এটা হচ্ছে স্প্রিং ধ্রুবক, স্প্রিং কনস্ট্যান্ট, স্প্রিং কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট। এটা হচ্ছে কে, হচ্ছে স্প্রিং ধ্রুবক। এই কে দ্বারা কি বোঝায়? এই স্প্রিংটা টানতে কত কষ্ট হবে বা কত সহজে এই স্প্রিংটাকে টানা যাবে, এটাই বোঝায় হচ্ছে স্প্রিং ধ্রুবক দ্বারা। তাহলে এখানে বলটা সরণের উপর নির্ভর করতেছে কিনা? করতেছে। তাইলে আমি এখানে দুইটা উদাহরণ দেখালাম, এরকম অনেক উদাহরণ দেখা যায় এই বলটা এই যে সরণের উপর নির্ভরশীল, একদম সমানুপাতিক। তাহলে আমরা দুইটা বল দেখলাম, একটা হচ্ছে ধ্রুব বল আর একটা পরিবর্তনশীল বল। আমরা 9-10-এ শুধু ধ্রুব বল দ্বারা কৃত কাজ বের করছি, কিন্তু এখানে আমরা পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজগুলো বের করা দেখবো। তাহলে আমরা আগে 9-10-এ যেটা পড়ছি সেটা ঝালাই করি, মানে ধ্রুব বল দ্বারা কৃত কাজ সেটা আগে আমরা করি। তাহলে ধ্রুব বল দ্বারা কৃত কাজ, তাহলে ধরো এখানে একটা বস্তু আছে, বস্তুর উপর বল প্রয়োগ করা হয়েছে হচ্ছে এইদিকে, এফ, এফ পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে। তার ফলে বস্তু সরণ করছে এইদিকে, এস পরিমাণ সরণ করছে।
এর মধ্যবর্তী কোণ কত? এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। আগে আমি ছোটবেলায় ভাবতাম যে বল প্রয়োগ করা হয়েছে একদিকে, সরণ আর একদিকে, এটা কেমন হতে পারে? তাহলে এটা আমরা একটা উদাহরণের সাহায্যে দেখি। আমরা হচ্ছে এখানে একটা, ধরো এটা একটা মাটি বা হচ্ছে ভূমি, ভূমিতে এখানে একটা হচ্ছে তোমার ট্রলি ব্যাগ আছে। এই ট্রলি ব্যাগটা এই হাতল বরাবর এইদিকে টানা হয় না, এদিকে টেনে টেনে নিয়ে যাওয়া হয় না। তার মানে কি, ট্রলি ব্যাগকে এই দিক বরাবর বল প্রয়োগ করা হচ্ছে, কিন্তু ট্রলি ব্যাগ কি এদিকে যায় না, ট্রলি ব্যাগ কিন্তু এই দিক বরাবর যায়, তাই না? মাটি ভূমি সমান্তরালে যায়। তার মানে কি, এখানে আমরা এই যে একটা অ্যাঙ্গেল করে ভূমি সমান্তরালে যায়। এখানে আমরা হচ্ছে হাতে নাতে এটা বাস্তব একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেখলাম যে সবসময় বল যেদিকে প্রয়োগ হবে, সরণ কিন্তু সবসময় সেদিকে নাও হতে পারে। তাহলে আমরা আসলে এই উদাহরণে আসি এখন। তো আমরা এই চিত্র থেকে কি কাজ, কি হিসাব করতে চাই? কৃতকাজ, কাজ বা ডাব্লু। 19 আমরা কি করছি? বল গুণন সরণ। কৃতকাজ হচ্ছে বল গুণন সরণ, তাই না? তাহলে এখানে বল কত? বল হচ্ছে এফ, আর সরণ কত? সরণ হচ্ছে এস। তাইলে এটাই তো কৃতকাজ, তাই না? শেষ। তাহলে এটা কি হবে? না, ভুল। এটা এটা সবসময় হবে না। এটা 9-10 এর বিভিন্ন ম্যাথে হইতো, কিন্তু সবসময় এটা হবে না। এটা হচ্ছে ক্লাস 8-এ শেখা। এটা শুধু কাজের সূত্র সম্পর্কে একটা ধারণা বা জাস্ট সূত্রটা জানা। এটা হচ্ছে কাজের আসল সূত্র না। তাহলে কাজের সূত্র কি? কাজের সূত্রটা হবে হচ্ছে, তাহলে কাজের আসল সূত্র কি? ডাব্লিউ ইকুয়াল টু, কৃত কাজ ইকুয়াল টু বল গুণন বলের দিকে সরণের উপাংশ, সরণের উপাংশের মান, উপাংশের মান। তাইলে আমরা বলের দিকে সরণের উপাংশ বা উপাংশকে আরেকটা কি বলা হয়? আরেকটা হচ্ছে লম্ব অভিক্ষেপ বলা যায়, লম্ব অভিক্ষেপ। তাইলে বলের দিকে সরণের লম্ব অভিক্ষেপ কি হবে? এই যে এখান থেকে একটা টর্চ লাইট যাবে, এখান থেকে টর্চ লাইট জ্বালায় ছায়া যেটা পড়বে সেটাই হচ্ছে লম্ব অভিক্ষেপ। তার মানে এই যে এইটুক হচ্ছে বলের দিকে সরণের উপাংশ বা লম্ব অভিক্ষেপ। তাহলে সূত্রটা কি আসলো? বল, বল এফ গুণন বলের দিকে সরণের অংশ। এইটুক কি হবে? এইটুক হবে এস, আর এখানে কতটুকু আছে? থেটা পরিমাণে। তাহলে এস কস থেটা, এর এস কস থেটা। তাহলে এটাই হচ্ছে কৃতকাজের আসল সূত্র। এখন কেউ যদি বলে ভাই আমি কৃতকাজের এই সূত্র লিখবো না, এই সূত্রের বদলে লিখবো ডাব্লিউ ইকুয়াল টু, কৃতকাজ ইকুয়াল টু সরণ গুণন, সরণ গুণন সরণের দিকে, সরণের দিকে বলের উপাংশ, বলের উপাংশ, উপাংশ, তাও কিন্তু লেখা যাবে। তাহলে এটা কিভাবে লেখা যায়? এটা আমরা একটা চিত্রের মাধ্যমে দেখি। ধরো এই যে এখানে এই বলটা আছে, এই বলটা আছে, আর এই বরাবর কাজ করতেছে হচ্ছে এফ বল, আর সরণ হইছে এই দিক বরাবর, সরণ হইছে এই দিক বরাবর। যদি সরণ হয় এস, বলটা একটু ছোট করে আঁকাইতে হবে একটু, তাই না ছাড়া এখানে হবে না, একটু ছোট করে আঁকাইতে। তাইলে এখান বরাবর যদি এফ বলটা কাজ করে আর এদিক বরাবর সরণ ঘটে থাকে, তাইলে হচ্ছে এবার লাইট ফেলতে হবে, মানে হচ্ছে ওই অংশ বলের সরণের দিকে বলের উপাংশ নিতে হলে তোমার টর্চ লাইট জ্বালাতে হবে এইখান থেকে। টর্চ লাইট যদি এখান থেকে জ্বালাই, তাহলে এখান থেকে ডট 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 ছায়াটা পড়বে এখানে। এইটুক হবে বলের উপাংশ। এইটুক কি হবে? এটা যদি থেটা হয়, তাইলে এইটুক কি হবে? এইটুক হবে হচ্ছে এফ কস থেটা। এফ কস থেটা হবে না, এই চিত্রটাই ঘুরায় আঁকানো হয়েছে। তাহলে সরণ, সরণ এস গুণন সরণের দিকে বলের উপাংশ, তাহলে এস গুণন এফ কস থেটা। এই দুইটাই তোমার কৃত কাজের সূত্র হিসেবে ব্যবহার করা যাবে। অনেকের একটা কনফিউশন আসতে পারে, এই যে এখানে ক্রস চিহ্ন দিছি, তাহলে ক্রস চিহ্ন দিলে এফ কস থেটা কেন? সাইন থেটা হবে না? সাইন থেটা হবে। কিন্তু ভাই এখানে কিন্তু এই ক্রস দিয়ে কিন্তু ভেক্টর গুণন না, এটা বাংলা গুণন বোঝানো হচ্ছে। এফ গুণন এস কস থেটা, এস গুণন এফ কস থেটা, এগুলো সব বাংলা গুণন। তাহলে আমরা কৃতকাজের সূত্র কি লিখতে পারি? ডাব্লু ইকুয়াল টু এফ এস কস থেটা, অথবা এস এফ কস থেটা। তার মানে কি, এ দেখো এফ এস কস থেটা কি? বলের মান, সরণের মান, আর তাদের মধ্যবর্তী কোণ, তাই না? আবার বলের মান, সরণের মান, তাদের মধ্যবর্তী কোণ। এটাকে তাহলে আমরা ভেক্টরে যে পড়ছি, সেখান থেকে কি লেখা যায়? ডাব্লিউ ইকুয়াল টু এফ, আর এখানে এস মধ্যবর্তী কি গুণ? ডট গুণ। তাইলে আমরা ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এস এইভাবেও কৃত কাজ বের করতে পারি। আবার ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থেটা অথবা এস এফ কস থেটা, এই দুইভাবেই আমরা কৃত কাজের সূত্র বা কৃত কাজ বের করতে পারি। তাহলে এখন আমরা ধ্রুব বল দ্বারা যে কৃত কাজ তার গ্রাফ দেখব। তাহলে ধ্রুব বল দ্বারা কৃত কাজের,
তাহলে আমরা দুইটা অক্ষ আঁকাই আগে সর্বপ্রথমে, এটা একটা, এটা একটা। তাইলে আমরা ধরে এই অক্ষ বরাবর দিলাম এফ, আর এই অক্ষ বরাবর দিলাম এফ, এস। এস এর পরিচয়, সরি, এফ এর পরিচয় বল, আর এস এর পরিচয় কি? এস এর পরিচয় হচ্ছে বলের দিকে সরণ, বলের দিকে সরণ। বলের দিকে সরণ মানে কি? মানে হচ্ছে এখানে একটা বস্তু আছে, বস্তুর উপরে একটা এফ বল প্রয়োগ করা হয়েছে। এফ বল প্রয়োগ করার ফলে বস্তুটার সরণও সেম একই দিকে হয়েছে, এস পরিমাণ বস্তুর সরণ হয়েছে। তাইলে কি হয়েছে? এস পরিমাণ সরণ হয়েছে, এস পরিমাণ সরণ হয়েছে। আর হচ্ছে বলটা প্রয়োগ করা হয়েছে, বলটা হচ্ছে এফ পরিমাণ বল দেওয়া হয়েছে, এস পরিমাণ সরণ দেওয়া হয়েছে। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। তাহলে বল আর সরণ এদের মধ্যবর্তী কোণ কত? একই দিকে ক্রিয়া করছে, তার মানে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস 0 ডিগ্রি। কস 0 ডিগ্রি, এখান থেকে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। এখন দেখো ডাব্লিউ ইকুয়াল টু এই কস 0 ডিগ্রির মান কত? 1 না? ডাব্লিউ ইকুয়াল টু এফ এস চলে আসলো না? এফ এস, এই এই যে এই এসটা, এসটা হচ্ছে বলের দিকে সরণ, বলের দিকে সরণ। তার মানে আমরা এই ক্ষেত্রে যেদিকে বল প্রয়োগ করছি সেই দিকে সরণ করছে, সে তার জন্য গ্রাফ আঁকাচ্ছে। এর জন্য যদি গ্রাফ আঁকাই, তাইলে কি? তাইলে গ্রাফে হচ্ছে আমাদের ধ্রুব বল হওয়ার জন্য গ্রাফ কেমন হতে হবে? এই যে এই দিক বরাবর গ্রাফ গেলে এটা কি ধ্রুব বল হবে? দেখো ধ্রুব বল হবে না, কারণ সরণ বাড়ার সাথে সাথে এই যে সরণ, যত সরণ হচ্ছে তার আস্তে আস্তে বলের মান কিন্তু বাড়তেছে, বলের মান কিন্তু বাড়তেছে। সরণ বাড়ার সাথে সাথে বলের মানও বাড়তেছে। তাহলে কি এটা ধ্রুব বল? ধ্রুব বল না, তাহলে এটা ধ্রুব বল হইল না। তাইলে তাইলে এই এরকম হবে, তাই না? এরকম হইলে তাও কিন্তু দেখো এটা কিন্তু ধ্রুব, এই ধ্রুব বল হইল না। এই সরণ যত বাড়তেছে বলের মান কমতেছে। তাইলে কেমন হবে গ্রাফ? তাইলে হয়তো গ্রাফটা এরকম হতে পারে, এরকম হবে, তাই না? এরকম হইলে কিন্তু আরো আগেই বাদ, বক্ররেখা হলে আগেই বাদ। কারণ কি? দেখো এইখানে বলের মানে একটা আস্তে আস্তে বাড়তেছে, স্মরণ হওয়ার সাথে বাড়তেছে, আবার স্মরণ হওয়ার সাথে কমতেছে, আবার বাড়তেছে, আবার কমতেছে। তার মানে এই ক্ষেত্রেও কিন্তু হবে না। তাইলে ধ্রুব বল দ্বারা এই কৃতকাজের গ্রাফ কেমন হবে? দেখো এই সরণ যখন আমার 1 মিটার ধরলাম, এখানে 1 মিটার, তখন আমার কত হইতে হবে? বল ধরো এইটা সামথিং, এটা বল আছে। আবার সরণ যখন আমার 2 মিটার, তখন ধরো বল এখানে আছে। তারপর সরণ 3 মিটার, তখন বল। দেখো বলগুলো সবসময় কিন্তু একই ইয়ে আছে না, একই মাত্রায় আছে না? তাইলে কি তখন? তাইলে এই বলটা ধ্রুব না। দেখো আমরা হয়ে গেল যদি নেই, দেখো এইখান থেকে যে বলটা, বলটা কিন্তু ধ্রুব আছে, সবসময় ধ্রুব আছে। তাইলে এই ক্ষেত্রে হবে ধ্রুব বল। ধ্রুব বল এর সময় এখন ধরো তোমার, আমার এইখান থেকে আমরা সরণ শুরু করছি, তাহলে এইখানে সরণ এস আই বা এস ইনিশিয়াল, আর এইখানে যে আমার বল প্রয়োগ করা শেষ হচ্ছে বা এস ফাইনাল, এস ফাইনাল, এস ফাইনাল। আর এইখানে আমার হচ্ছে বল কোনটা? এটা আমার হচ্ছে বল, এটা আমার বলটা। এটা যদি আমার বল হয়, বল হইলে তাহলে এইখান থেকে আমরা শুরু করছি, এইখান থেকে শুরু করছি, আর এইখানে আমার বল প্রয়োগ শেষ হয়েছে বা শেষ সরণের শেষ বিন্দু। তাইলে আমার হচ্ছে সরণ কোনটা? আমার এইটুক কিন্তু সরণ এস, আর এইটুকু আমার বল এফ। সরণ আর বল। আর আমরা এই সূত্র অনুযায়ী ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস 0 ডিগ্রি। কারণ এটা আমরা তো এই চিত্রটা 0 ডিগ্রির ক্ষেত্রে আঁকাইছি, তাহলে এফ এস কস 0 ডিগ্রি। তার মানে এফ এস, এফ এস এর গুণফল, এফ আর এস এর গুণফল, এটাই হচ্ছে কৃতকাজ। তো এফটা দেখো, এটা একটা চতুর্ভুজ হয়েছে না? এটা একটা চতুর্ভুজ ক্ষেত্র হয়েছে না? তো এফটাকে যদি আমরা বলতে পারি না, এফটাকে আমরা দৈর্ঘ্য বলতে পারি এই চতুর্ভুজের দৈর্ঘ্য, আর এসটাকে প্রস্থ বলতে পারি, প্রস্থ। তাহলে কি হইলো? এই চতুর্ভুজের ক্ষেত্রফল হইলো না, এই চতুর্ভুজের ক্ষেত্রফল হইলো না এফ এস, কৃতকাজটা আসলে এই আয়তাকার, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল। তার মানে আমরা কিন্তু দেখতে পাইলাম যে কৃত কাজ যদি ওয়াই অক্ষ বরাবর বল থাকে এবং এক্স অক্ষ বরাবর সরণ থাকে, তাইলে তারা যে চতুর্ভুজ বা যে ক্ষেত্রটা তৈরি করে সেই ক্ষেত্রে ক্ষেত্রফলটাই হবে কৃত কাজ। তাইলে কি থাকবে? আমরা এখানে একটু লিখি, ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষে আছে হচ্ছে তোমার বল, আর এক্স অক্ষে আছে তোমার সরণ।
তাইলে বল এর রেখা আর সরণ এর রেখা, এরা দুইটা যে ক্ষেত্র তৈরি করে বা ক্ষেত্রফল তৈরি করে তাই হচ্ছে কি হবে, কৃতকাজ। তাহলে আমরা ধ্রুব বলের সূত্র শিখলাম। ধ্রুব বল সম্পর্কিত আমরা কয়েকটা কাজ নির্ণয়ের ম্যাথ করি। এটা হচ্ছে আমাদের বইয়েরই ম্যাথ, 1 নম্বর। তাহলে দেখো প্রথম প্রশ্ন কি, আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে হেলানো একটি 8 মিটার দৈর্ঘ্যের মই বেয়ে 60 কেজি ভরের কোনো ব্যক্তি 10 কেজি বোঝা তুলল, লোকটি কর্তৃক কৃতকাজ কত? তাহলে যেভাবে আমাদের দেওয়া আছে সেভাবে আমরা সর্বপ্রথম কি করব, সর্বপ্রথম আমরা চিত্র আঁকবো। এই যে এখানে ধরো একটা বাড়ি আছে, এই বাড়ির এখানে একটা মই আছে, এটা আনুভূমিকের সাথে হেলানো কত ডিগ্রি কোণে, 30 ডিগ্রি কোণ করে। এই মইটার দৈর্ঘ্য কিন্তু দেওয়া আছে কত, 8 মিটার। আর একটা লোক এইখান থেকে কি করছে, বোঝা নিয়ে এই ছাদে গেছে, বোঝা নিয়ে ছাদে গেছে, তাই বোঝাটা মাথায় দিলাম। তো বোঝা নিয়ে ছাদে গেছে, তাইলে তার কর্তৃক কৃত কাজ কত? তাহলে কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। এখন এই লোকটা কতখানি ভর নিয়ে গেছে, দেখো লোকটার ভর কিন্তু 60 60 কেজি, কিন্তু 10 কেজি বোঝা নিছে। লোকটা যখন এখান থেকে এখানে গেছে, মানে নিচ থেকে উপরে গেছে, সেই 10 কেজি তো নিচেই, সাথে নিজের ভরটাকেও নিয়ে যায় নাই। তার মানে লোকটার মোট ভর কত, 70 কেজি। তাইলে দেখো এফ এস কস থেটা, এফ কে ভাঙলে আমরা কি পাই, এমজি। এফ কে ভাঙলে কিন্তু এমজি লেখা যায়, এমজি এস কস থেটা। তাহলে এম এর মান কি, এম এর মানে যে লোকটার ভর যোগ এই বোঝার ভর, তার মানে মোট 70। 70 গুণন জি এর মান কত, জি এর মান 9.8 গুণন এস এর মান কত, এস হচ্ছে 8, 8 মিটার, তাই না? 8 ইন্টু কস 30। তাহলে এটা হিসাব করলে কত আসে, তাহলে এটার অ্যান্সার আসে 4752.7474 একক। কি হবে, কৃত কাজের একক হচ্ছে জুল, তাহলে এটা হবে জুল। তাহলে তোমরা অনেকে আমার সাথে ম্যাথটা করেছো, যারা নিজে নিজে করেছো এটা অ্যান্সার হয়েছে, তাদের জন্য সমবেদনা। আসলে ম্যাথটা হয় না, আসলে কাটো, এটা পুরাটাই ভুল। 9 10-এর কনসেপ্ট এটা হচ্ছে মাথা থেকে ঝেড়ে ফেলো। একটু আগে আমরা কি বুঝাইছি, একটু আগে বুঝাইলাম যে কৃতকাজ হবে বল গুণন সরণ গুণন তাদের মধ্যবর্তী কস থিটা, বল আর বলের দিকে সরণের উপাংশ যেটা, বা বল সরণ আর তাদের মধ্যবর্তী কস থিটা। আসো তাহলে এটা আমরা আবার সুন্দরভাবে কনসেপ্টটা বোঝার চেষ্টা করি কিভাবে আসলে হবে। তাহলে দেখো এখানে এই লোকটা আছে না, লোকটা দেখো এইখান থেকে বোঝা মাথায় নিয়ে একদম ছাদে গেছে। ছাদে গেলে লোকটার এই ওজন বল এবং যে লোকটা বল প্রয়োগ করছে সেটা কি নিচের দিকে কাজ করতেছে না, এমজি। এফ ইকুয়াল টু এমজি, এফ ইকুয়াল টু এমজি, নিচের দিকে কাজ করতেছে। আর লোকটা সরণ কোন দিকে হয়েছে, সরণ হয়েছে কিন্তু লোকটার এই দিকে, তাই না? এই যে উপর দিক বরাবর এই দিকে সরণ হয়েছে না, লোকটা সরণ এইদিকে। তাহলে এইটা 60 ডিগ্রি, তোমার কিন্তু প্রথমে দেখো কোণ নেওয়াই ভুল হয়েছে। এটা 60 ডিগ্রি, এটা তোমার 90 ডিগ্রি, তাই সরি এটা 30 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে এই কোণটা হচ্ছে তোমার ওই যে বল আর সরণের মধ্যবর্তী কোণ, এটা হবে না, এটা বল আর সরণের মধ্যবর্তী কোণ। এই কোণটা কত, 60 ডিগ্রি। তাহলে তুমি হচ্ছে এবার কৃতকাজ হিসাব করো, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থেটা। তাহলে এফ এর মান কত, এফ এর মান হচ্ছে তোমার 70, মানে যে এখান থেকে এম এর মান সরাসরি এম জি আর পরের লাইন লিখে নেয়, 70 গুণন 9.8 গুণন 8 গুণন কস 60 ডিগ্রি। তাইলে এটা তোমার হচ্ছে অ্যান্সার করলে কথা হয়, অ্যান্সার আসে 2744 জুল, তাই না? তাইলে দেখছো প্রথমবার কিন্তু আমরা এই কোনটা ভুল নিছিলাম, কোনটা ভুল নেওয়ার কারণে তোমার এইটা অ্যান্সার, সরি এইটা অ্যান্সার বের হয়েছে। তাইলে আসল অ্যান্সার হবে এইটা, তাই না? এবার অনেকে যারা বুঝতে পারছো করছো তাদের জন্য তাদের ঠিক হয়েছে, তাই না? এটাই হচ্ছে আসল অ্যান্সার। কিন্তু যারা করছো তাদের জন্য আবারও সমবেদনা, এটাও হয়নি, কাটো। তাহলে এটাও ভুল হয়েছে, এটাও ভুল হয়েছে কেন, কারণ তোমাকে দেখো ভেক্টর চ্যাপ্টারই কিন্তু তাহলে ভালোভাবে পড়া হয় না। কারণ ভেক্টরে তোমার এইখানেও কোণ নেওয়াই ভুল হয়েছে। দেখো আমরা কি বলছি, যে ভেক্টরে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নিতে হলে হয় মাথা মাথা এক জায়গায় হইতে হয়, অথবা পা পা এক জায়গায় হইতে হয়। তুমি দেখো কি করছো, সরণের মাথা নিছো আর হচ্ছে এই বলের পা নিছো, মাথা পা এক জায়গায় করে যে কোণটা নিছো সেই কোণটা তুমি হচ্ছে এখানে ইউজ করছো, সেই কোণটা হবে না। তাহলে আমরা আবার লিখি, এবার লিখি ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস যদি কস থিটা হয়, তাহলে আমরা কি করব, এই যে এই মাথা পাটা ঠিক করতে হবে, মধ্যবর্তী কোণটা, এই সরণটাকে একটু ধাক্কা দিয়ে উপরে নিয়ে চলে আসলে, সরণটাকে উপরে নিয়ে চলে আসলাম, সরণটাকে উপরে নিয়ে চলে আসলে এই যে এইবার যে কোণটা হবে, এই যে এই কোণটা
এইটাই তোমার হচ্ছে মধ্যবর্তী কোণ, তাই না? এটাই তোমার থিটা। তাহলে এই সম্পূর্ণটা 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে যদি 60 ডিগ্রি এইটুকু বাদ যায়, তাহলে কোণ কত হবে? 120 ডিগ্রি হবে। তাইলে আমরা মানটা বসাই, 120 ডিগ্রি যদি হয়, এফ এর মান কত? 70 গুণন 9.8 গুণন 8 গুণন কজ 120 ডিগ্রি। তাহলে অ্যান্সার কত আসে? অ্যান্সার আসে হচ্ছে -2744 জুল। এইটাই তোমার হচ্ছে। এইবার দেখো কোন, তাইলে কোন নিলাম ঠিকঠাক ভাবে, দুইটা ভেক্টর নিলাম, দুইটা ভেক্টরের গুণফল তাদের মধ্যবর্তী কোণ সঠিকভাবে সবকিছু নিলে আমার অ্যান্সার বের হইল। এটা হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে এবার হইলো হচ্ছে, তাইলে বল নিলাম, তারপরে সরি বল নিলাম, সরণ নিলাম, এবং এদের মধ্যবর্তী অ্যাকুরেট কোণ যেটা সেটা নিলাম। তাহলে -2744 জুল এটা কৃতকাজ। কিন্তু দুর্ভাগ্যবশত এইবারও ভুল হয়েছে। তাহলে এবার এই ম্যাথে কোথায় ভুল গেল? এবার দেখো আমরা কি করলাম, এফ নিচে, এই তো এফ এম জি সরণের দিকে নিচে, আর মধ্যবর্তী কোণ নিচে। কিন্তু এইটা যে দেখো, এই যে এফ, এটা কিন্তু গ্র্যাভিটি কর্তৃক প্রযুক্ত বল। এই বলটা পৃথিবী বা ওই অভিকর্ষের ফলে এই বলটা অনুভব হয়েছে। কিন্তু লোকটা কি করছে? লোকটা এই বোঝা মাথায় নিয়ে বল কি করছে? বল উপরের দিকে বল দিছে না লোকটা? লোকটা কর্তৃক প্রযুক্ত বল, এফ ম্যান, এটা উপর দিক প্রযুক্ত হয়েছে না? তাহলে কি নিচের দিকে বলটা নিলে হবে? দেখো মাইনাস হয়েছে, তার জন্য মাইনাস চলে আসছে আনসারে। তাইলে আমার উপরের দিকে বলটা নিতে হবে। আর স্মরণ হয়েছে এই দিকে, তাহলে স্মরণটাকে ধাক্কা দিয়ে এখানে নিয়ে চলে আসলাম। স্মরণটাকে যদি ধাক্কা দিয়ে নিয়ে চলে আসি, তাহলে এর মধ্যবর্তী কোণ কত? এই যে এইটা হচ্ছে মধ্যবর্তী কোণ হবে, কারণ এইটা স্মরণ আর লোকটা বল প্রযুক্ত করছে উপর দিকে। তাহলে এইটুকু হচ্ছে 60 ডিগ্রি, এইটুকু 60 ডিগ্রি। আর হচ্ছে এইটা কত হবে? এটাও 60 ডিগ্রি হবে না? অথবা এভাবে চিন্তা করো, এই সম্পূর্ণটা, এই সবুজটা 180 ডিগ্রি, 180-র মধ্যে এইটুকু হচ্ছে, এই হলুদটা 120 ডিগ্রি। তাহলে এইটুকু কত হবে? 60 ডিগ্রি হবে। তাহলে আমরা লিখি W = F(S)cos θ, কস থিটা। তাহলে এখানে 70 গুণন 9.8 গুণন 8 গুণন কস 60 ডিগ্রি, এটার অ্যান্সার কত হবে? 2744 জুল, তাই না? এইটাই হবে। দেখো +2744 জুল, তাই না? এই লোকটা কিন্তু বস্তুটা উপরের দিকে তুলছে। লোকটা কি চাইছে? যে একটা মাথায় বোঝা নিয়ে এই বস্তুটা উপরের দিকে চলে যায়। লোকটা এই কাঙ্ক্ষিত কাজটা করতে চাইছে, এবং লোকটা তাই করছে। তাহলে সেটাই ঘটছে, সেটাই ঘটলে অবশ্যই পজিটিভ কাজই হবে, তাই না? তার মানে এই অ্যান্সারটা ঠিক আছে। এখন তুমি বলতে পারো, ভাই এইখানেও তো 2744 জুলই আসছে, এইটা কেন ভুল? এইটা এখন কাকতালীয় ভাবে তোমার ম্যাথটা মিলে গেছে, কিন্তু এখানে তো তুমি বুঝে করো নাই, না বুঝে এই অ্যান্সারটা দিছো। কিন্তু তুমি দেখো তোমার এখানে কনসেপ্ট কোথায় ভুল ছিল সেটা কিন্তু ধরাই দেওয়া হয়েছে। ওইখানে এই না বুঝে ভুল করার কারণে অ্যান্সার মিললেও তুমি অন্য ম্যাথের ক্ষেত্রে ধরা খেয়ে যেত, এর জন্য এটা ভুল। এটা হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। তাইলে আমাদের প্রথমে কোথায় ভুল গেছে? প্রথমে আমাদের কোণ নেওয়াই ঠিক হয় না, তার জন্য এটা ভুল গেছে। তারপর এটা কি ভুল গেছে? তারপরে কোণটা যে পার মাথা চিন্তা করে নিতে হবে, সেইটা যারা খেয়াল করবে না তারা এরকম ভুল করবে। তারপরের ভুলটা কি হয়েছে? তারপরের ভুলটা, এখানে কিন্তু কোশ্চেন বলছে লোকটি কর্তৃক কৃত কাজ। এখানে যদি বলতো অভিকর্ষ, অভিকর্ষ কর্তৃক কৃত কাজ কত, তাহলে কিন্তু এইটা সঠিক অ্যান্সার ছিল। কিন্তু এখানে যেহেতু লোকটি কর্তৃক বলছে, তাই লোকটির বলের দিকে সাথেই তোমার স্মরণের উপাংশটা নিতে হবে। এর জন্য এইটা আমাদের রাইট অ্যান্সার। এই ম্যাথটা আর একটা সুন্দরভাবে করা যায়। তো এই ম্যাথটা করার আগে এই ম্যাথটার হেডিং লেখো। হেডিংটা হচ্ছে অভিকর্ষ ক্ষেত্রে কৃত কাজ পথের উপর নির্ভর করে না। তাহলে এখানে কিভাবে হবে? ধরো হচ্ছে এই লোকটার এই চিত্রটা আবার আঁকেন। এখানে এরকম ছিল, লোকটা হচ্ছে একটা উচ্চতায় মই বেয়ে উঠতেছে, মই বেয়ে উঠতেছে। তাহলে এইখান থেকে এসে ওঠা শুরু করছে মাথায় বোঝা নিয়ে, এইখানে এসে ফাইনালি পৌঁছাইছে মাথায় বোঝা। তাইলে এই বরাবর হয়েছে লোকটা স্মরণ এস। তাহলে স্মরণটাকে ওই যে কোণ বের করার জন্য বর্ধিত করে দিলাম। তারপরে নিচ বরাবর অভিকর্ষ বল কাজ করতেছে এমজি, সে বল দিচ্ছে উপর বরাবর। এই মধ্যবর্তী কোণটা কত? মধ্যবর্তী কোণটা হচ্ছে 60 ডিগ্রি বের হয়েছে। তাহলে ওইটা 60 ডিগ্রি হলে এটাও 60 ডিগ্রি, আর এটা তো 30 ডিগ্রি দেওয়াই আছে, এটা 90 ডিগ্রি, তাই না? তাহলে লোকটি কর্তৃক কৃত কাজ, লোকটি কর্তৃক, সরি ওর অত কিছু লিখতে হবে, W = F(S)cos θ। এখন তোমাকে যদি কেউ কোনোদিন কাজ বের করতে পারে, তখন বলবা যে, পাল্টা প্রশ্ন করবা, কার দ্বারা কৃত কাজ? mg(S)cos θ, এই বলটাকে লিখলাম। তাইলে এখান থেকে দেখো, তুমি সুন্দরভাবে যদি দেখো, একটু তাকাও, এই যে
এই যে 60 ডিগ্রি আছে না, এই 60 ডিগ্রিটার তুমি কস থেটা নাও, এই 60 ডিগ্রিটার কস থেটা নিলে কি হয়, কস থেটা ইকুয়াল টু এই 60 ডিগ্রি বা এই থেটাটা তুমি চিন্তা করে, মানে এখানে এটা থেটা চিন্তা করে এই ত্রিভুজে কস থেটা নাও, কস নিলে কবরে ভূত অতি, ভূমি ভাগ অতিভুজ, তাই না? এই যে এটা ধরো একটা উচ্চতা, এই উচ্চতাটাকে নাম দিলাম এইচ, তাহলে কবরে ভূত অতি, এই এটা যদি কোণ হয় তাহলে ভূমি এইটা, আর এটা হচ্ছে তোমার কি হবে, অতিভুজ, এইটা হচ্ছে তোমার সরণটা, তাহলে কবরে ভূত অতি এইচ বাই এস। তাহলে এখান থেকে সুন্দরভাবে লিখলে, এইচটাকে এক পাশে লিখলে দেখো এস কস থেটা, এইচ ইকুয়াল টু এস কস থেটা না, তার মানে এই এস কস থেটার বদলে কি লেখা যায় এইচ, তাইলে তখন আমাদের এম জি এইচ, এটা ফর্মুলা চলে আসে না, ফর্মুলা হচ্ছে এম জি এইচ, এম জি এইচ এর মান বসাও, এম এর মান 70, জি এর মান 9.8, এইচ এর মান, এখান থেকে আমরা এখন এইচ এর মান বের করতে পারবো না, আরামসে করতে পারবো। এস এর মান দেওয়া ছিল 8, আর কস থেটার মান 60 ডিগ্রি, এখান থেকে তুমি মান পাবো 4, তাহলে এখানে যদি তুমি 4 বসাও, তোমার আসে কি প্লাস 2744 জুল। তার মানে দেখো এই বস্তুটাকে যে এখান থেকে সে এখানে তুলে নিয়ে আসলো, এইখানে এই কৃতকাজটা যে হয়েছে, কৃতকাজটা কিন্তু শুধু এই উচ্চতার উপরেই নির্ভর করছে, তাহলে এমজিএইচ, এই যে এস কস থেটার বদলে এইচ লেখা, এমজিএইচ এভাবেও করা যায়। এখন তোমার কাছে আমাদের একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে ধরো এটা সেই ছাদ, ছাদের পর এইখানে একটা মই আছে, আর এইখানে আর একটা মই আছে, এটা হচ্ছে S1 দৈর্ঘ্য, এটা হচ্ছে S2 দৈর্ঘ্য, আর এটা হচ্ছে এইচ উচ্চতা। এখন তোমাকে বলতে হবে কোন পথে কাজ বেশি হবে, এটা হচ্ছে তোমরা কমেন্টে জানিয়ে দিবা। তোমাদের এটার অ্যান্সার কি হবে, অ্যান্সারটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা পজ করে আগে অ্যান্সারটা বলবো, তারপরে অ্যান্সারটা দেখবা। তাইলে আমরা এখান থেকে সূত্র থেকে কি দেখলাম, এম জি এইচ, কৃতকাজ হচ্ছে এম জি এইচ, এখানে এম এর মান ধ্রুব, জি এর মান ধ্রুব, এইচ এর উপর নির্ভর করতেছে না। দেখো এই পথে গেলেও যতটুকু উচ্চতা উঠতেছে, এই পথে গেলেও ততটুকু উচ্চতায় উঠতেছে, তার মানে কৃতকাজ কি হবে, সমান হবে। তাহলে কাজের ক্ষেত্রে আমরা কি শিখলাম, কাজের ক্ষেত্রে আমরা হচ্ছে ধরো এই উচ্চতায় উঠতেছে, কারণ এই উচ্চতায় তুমি এই উচ্চতায়, এই উচ্চতায় এই পথেই যাও, অথবা এভাবে এভাবে, sorry, এভাবে ঘুরে 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 তারপরে এখানে আসো, তুমি কোন পথে আসতেছো এটা ম্যাটার করতেছে না, কত উচ্চতায় যাচ্ছ কাজ সেটার উপর নির্ভর করতেছে। ধরো তুমি এইভাবে যাবা, তুমি এভাবে না যায় এখানে আছে এই উচ্চতায় যাবা, তো সিঁড়ি দেখবে যাবে, একটু সিঁড়ি, একটু সিঁড়ি, এভাবে সিঁড়ি দেখবে তুমি, মানে সিঁড়িতে করে যাওয়া, এখানে যখন তুমি বোঝা নিয়ে উঠলা, এই সিঁড়ির এতটুকু স্মরণ হইলো না, এতটুকু স্মরণ হলে তারপর এইটুকু গেলা, তারপর আবার এইটুকু স্মরণ হইলো, মানে উচ্চতা বাড়লো, এইটুকু উচ্চতা, মানে এই উচ্চতাগুলো টেনে নিয়ে আসো, দেখো এইটু, 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 এরকম করে উচ্চতাগুলো বাড়তেছে, দেখো শেষে কিন্তু এই পরিমাণ এই উচ্চতার উপরে তোমার কৃতকাজটা নির্ভর করতেছে। তাইলে এখন তুমি কোন পথে গেছো এটা তোমার দেখতে হবে না, তোমার যদি কৃতকাজ চাই, তোমার এমজিএইচ কত উচ্চতায় গেছো সেইটা খালি ম্যাটার করে, এমজিএইচ এভাবে কৃতকাজ বের করো, যদি তোমার দ্বারা বা মানুষ দ্বারা বা কৃতকাজ তুমি কিভাবে করছো সেটা, আর যদি বলে অভিকর্ষ ত্বরণ দ্বারা বা অভিকর্ষ দ্বারা, অভিকর্ষ হইলে শুধু সামনে একটা মাইনাস হবে। তাহলে আসলে আমরা আর একটা প্র্যাকটিস প্রবলেম করি, এটা হচ্ছে বইয়ের 5 নাম্বার অঙ্ক। তাহলে প্রশ্ন কি, একটা একটি ব্লককে 60 নিউটন বল দিয়ে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে টেনে 3 মিটার সরানো হয়, উক্ত তলে ধ্রুব ঘর্ষণ বল হচ্ছে 14 নিউটন, তাইলে টান বল দ্বারা কৃত কাজ কত, ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ করো কত, আর নিট কৃত কাজ কত। তাহলে এইগুলা তিনটা, প্রথমটা আমরা আশা করি, প্রথমটা হচ্ছে আগে চিত্র আগে, এখানে একটা ব্লক আছে, ব্লকটাকে হচ্ছে তোমার 60 নিউটন বল দ্বারা টানা হচ্ছে, আর ব্লকটার সরণ হয়েছে কতখানি, তোমার সরণ হয়েছে হচ্ছে S = 3 মিটার, মধ্যবর্তী কোণ হচ্ছে 30 ডিগ্রি, আর বিপরীত দিকে তোমার ঘর্ষণ বল আছে 14 নিউটন, 14 নিউটন। তাহলে চিত্র আঁকাইলাম, চিত্র আঁকানোর পর 1 নাম্বার শুরু করি, 1 নাম্বার আমরা করব, 1 নাম্বারকে W1 দিলাম, তাহলে এফ এস
কস থেটা। তাহলে বল কত? বল হচ্ছে 60 নিউটন। সরণ কত? সরণ হচ্ছে 3। আর মধ্যবর্তী কোণ কত? cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি। তাহলে তোমার এটা ক্যালকুলেটরে বসাইলে কত হয়? 90√3 জুল। এটা হচ্ছে তোমার টান বল দ্বারা কিছু। দেখো, টান বল নিছি, বল নিছি, বলের দিকেই সরণ বল নিছি, সরণ নিছি, এই যে তাদের মধ্যবর্তী কোণ দেখো, পা পা কিন্তু মিলে 30 ডিগ্রি নিছি। তাহলে 1 নম্বরটা হলো। 2 নম্বরটা আসো, 2 নম্বরটা করি। তাহলে 2 নম্বর কি বলছে? ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ। দেখো এখানে কি হয়েছে, ঘর্ষণ বল এদিকে কাজ করছে। এখন ঘর্ষণ বল যখন কাজ করে, ঘর্ষণ বল তো এই যে এই বল প্রয়োগ করার সময় এটা যাওয়ার সময় পুরাটা রাস্তায় ঘর্ষণ বলটা কাজ করছে। তাহলে এদিকে যখন ঘর্ষণ বল কাজ করছে তখন কি সরণ ঘটে নাই? হ্যাঁ, অবশ্যই সরণ ঘটছে। তাহলে লিখি W2 = F(s) cos থিটা। তাহলে এফ কত? এবার ঘর্ষণ বল, ঘর্ষণ বল হচ্ছে 14 নিউটন। 14 নিউটন। এস এর মান কত? সরণ যতক্ষণ ঘর্ষণ কাজ করছে ততক্ষণ সরণ এইদিকে হয়েছে 3 মিটার। তাহলে এফ এস। আর কস থিটা, কস থিটা, থিটার মান কত হবে দেখো? সরণ হয়েছে এইদিকে, বল দিছে এইদিকে, মানে ঘর্ষণ বল কাজ করছে এইদিকে, সরণ হয়েছে তার বিপরীত দিকে, তার মানে মোট 180 ডিগ্রি না, পুরা উল্টা দিকে। তাহলে কস 180 ডিগ্রি। তাহলে অ্যান্সার কত হয়? অ্যান্সার হয় -42 জুল। এইটা হচ্ছে, দেখো, ঘর্ষণ যেদিক, ঘর্ষণ বল যেদিক কাজ করছে সরণ হচ্ছে তার বিপরীত দিকে, তার জন্য ঋণাত্মক কাজ হয়েছে, -42 জুল। তারপর আসে 3 নম্বরে আসি। এখন আসে নিট কাজ। নিট কাজকে যদি আমরা ডাব্লু ধরি, W = W1 + W। তার মানে এই সিস্টেমে মোট যে যে কাজ হয়েছে সবগুলোর যোগফলই হচ্ছে নিট কাজ। কি কি কাজ হয়েছে? একটা হচ্ছে 60 নিউটন বলের দ্বারা কাজ, আর একটা হচ্ছে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ। তাহলে W1 + W2। W1 কি? 90√3। আর W2 হচ্ছে -42 জুল। তাহলে মানে +-42 জুল। এটাকে যদি যোগ করা যায়, যোগ করলে আসে 113.28 জুল। এটাই হচ্ছে মোট কৃতকাজ বা নিট কৃতকাজ বা যেটা। এই সিস্টেমে আমরা টোটাল কৃতকাজ বের করছি, কিন্তু এখানে এছাড়াও কিন্তু আরো 2টা কৃতকাজ ছিল। এই 2টাকেও চিন্তা করলে দেখবা। দেখো, এই বরাবর একটা হচ্ছে mg, একটা অভিকর্ষ ত্বরণ দ্বারা কাজ, অভিকর্ষ দ্বারা কৃতকাজ হচ্ছিল না। আবার আরেকটা উপর দিকে অভিলম্বিক প্রতিক্রিয়া আর, সেটাও কাজ করতেছিল না। এবং নিচে যে mg কাজ করতেছিল, অভিকর্ষ দ্বারা কাজ করতেছিল, এই বলটা নিচের দিকে বল দিচ্ছিল আর সরণটা হচ্ছে এইদিকে। তাহলে এদের বল আর সরণের মধ্যবর্তী কোণ এখানে একটু লিখে দেখো, এফ এস cos 90। আর cos 90 হইলে কি তোমার কৃতকাজ 0 হয়ে যায়, তার মানে অভিকর্ষ ত্বরণ দ্বারা কৃতকাজ 0। তারপর আবার হচ্ছে এই অভিলম্বিক প্রতিক্রিয়া দ্বারা কৃতকাজ, এটাও কিন্তু দেখো সরণ এদিকে হচ্ছে আর প্রতিক্রিয়াটা করতেছে উপর দিকে, এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এটাও হচ্ছে তোমার কি হইতো? আর এস cos 90 ডিগ্রি। এটাও কিন্তু 0 হতো, তার মানে এই 2টা কাজ 0 হয়ে যাচ্ছে, তার জন্য এই 2টা কাজ যোগ করতে হয় না। তো এটা যদি হেলানো তলে থাকতো তখন এই 2টা কাজগুলো আমাদের হিসাবে আনতে হতো, তাইলে। আর একটা ছোট ম্যাথ করি, বইয়ের 2 নম্বর ম্যাথ। তাহলে দেখো এখানে কি বলছে, কোন বস্তুর উপর বল F2i + 2j - 4k ক্যাপ নিউটন, ফলে বিন্দু, এই যে এই বিন্দু থেকে এই বিন্দুতে সরণ হয়। তাহলে কৃতকাজ কত? তাহলে দেখো এখানে কিন্তু সরণটা সরাসরি দেওয়া নেই, সরণটা আমাদেরকে কি করতে হবে? সরণটা আমাদের হচ্ছে বের করে নিতে হবে। তার মানে একটা বস্তু এখানে আছে, এইখান থেকে এইখানে আসছে, তে দুইটাই ত্রিমাত্রিক স্থানাঙ্ক দেওয়া আছে, 3, 3, 1। আর এই বিন্দু স্থানাঙ্ক 5, 0, 6। তাইলে এই পর্যন্ত যদি দাগ টানি, দাগ টানলে এটাই আমার হচ্ছে সরণ ভেক্টর হবে না? সরণ ভেক্টর কিভাবে বের করে? আমরা ভেক্টর শিখছি না, S = আদি মাইনাস শেষ, সরি, আদি মাইনাস ইনিশিয়াল। তাইলে এটা যদি সরণ ভেক্টর হয়, তাহলে 5 - 3, 5 - 3 আই ক্যাপ, সাথে আই ক্যাপ লাগাইতে হবে। তারপরে পরেরটা 0 - 3 জে ক্যাপ, তারপরে +6 - 1 কে ক্যাপ। তাইলে এরকম করলে আমাদের সরণ ভেক্টরটা আসবে 2i - 3j +5k। এটা হচ্ছে আমাদের সরণ ভেক্টর। এখন আমরা কৃতকাজ কি শিখছি? এটা কিন্তু আসলে এই অধ্যায়ের ম্যাথ না, এটা হচ্ছে ভেক্টর চ্যাপ্টারের ম্যাথ। W = F.S। কৃতকাজ F.S না? এফ এর মান কি দেওয়া আছে? এফ এর মান দেওয়া আছে এই যে এইটা, আর এস এর মান আমরা এটা বের করলাম। তাইলে এখন কৃতকাজ ডট গুণন করলে কি করতে হয়? আয়েরটা গুণ করতে হয়, যোগ জেডটা, কেটা গুণ করতে হয়। তাহলে গুণ করি আসো, 2 × 2 যোগ 2 × -3, 2 × -3 যোগ -4 × 5।
-4 × 5, এটা তাহলে কত হয় আনসার? -22 জুল। তার মানে -22 জুল হচ্ছে কৃতকাজ, তাই না? এখন দেখো এই মাইনাস মানে কি, আমরা কি জানি ডট গুণ মাইনাস আসা মানে এই সরণ আর হচ্ছে এই যে বলের মধ্যবর্তী কোণ তোমার স্থূলকোণ 90 ডিগ্রি থেকে বেশি, আমরা তো তাই জানি তাই না? ডট গুণ যদি মাইনাস আসে রেজাল্ট, তাইলে সেটা স্থূলকোণ হয়, আর প্লাস আসলে সূক্ষ্মকোণ। তাহলে আজকে এই পর্যন্তই ছিল। আহ তোমাদের যদি ক্লাসগুলো ভালো লাগে ভাই, লাইক কমেন্ট করে দিতে পারো, লাইক করতে পারো, কমেন্টে জানাতে পারো যে তোমাদের আর কি কি লেকচার লাগবে, আর চাইলে তোমার আমাদের কলেজের গ্রুপে লেকচারগুলো শেয়ার করে দিতে পারো। আর টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।